আর আমি জয়েন্ট এন্ট্রান্স দিই, আমি মেডিকেলে চান্সও পাই, আমি 1 বছর মেডিকেল পড়িও। বাট 1 বছর মেডিকেল পড়ার পরে আমি রিয়েলাইজ করি যে দিস ইজ নট ফর মি। মেডিকেল সিট খুব লিমিটেড, মানে 80,000 90,000 মেডিকেল সিট আছে। সেই জায়গাতে তুমি মেডিকেল ক্র্যাক করেছো, তুমি মেডিকেল 1 বছর পড়েওছো, তারপর তুমি ছেড়ে দিলে। হ্যাঁ, তো ওয়ান ফাইন ডে আমি জাস্ট ব্যাগ ফ্যাগ নিয়ে হস্টেল থেকে কলকাতা ফিরে আসি, বাড়িতে না জানিয়ে। আই স্টিল রিমেম্বার মাই ফাদার ডিড নট টক টু মি ফর সাম গুড 5-6 মান্থস। তখন আমার যাদবপুর ইউনিভার্সিটিতে বি ফার্মাতে র্যাঙ্ক হয়েছিল। এছাড়াও আমি যখন মেডিকেল দিয়েছিলাম না, আই গট আ চান্স টু স্টাডি ইন কুইন্স কলেজ লন্ডন। দি ফুডি লেডি, রাইট? রাইট। এবং শি ইজ অলসো আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এবং 3 লাখ ফলোয়ারের কাছাকাছি তোমার কাছে আছে, মানে 2,99,000 ফলোয়ার। কারেক্ট। মাই ইনফ্লুয়েন্সিং মানি ইজ নেভার রানিং মাই ফ্যামিলি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। এটা কি তোমার মত? একদম, বিকজ আই রিসেন্টলি লস্ট মাই ফাদার। বাট হ্যাঁ, when he was there, আমি বাবাকে নিজের টাকায় একটা ভালো ভ্যাকেশন করিয়ে আনতে পেরেছি। ওই দিনগুলো দেখে না বাবা আমাকে জাস্ট বলতো যে বুঝতে পারতাম না আগে, তোকে বলতাম কি করি, সেদিক ঘুরে বেড়াস। ভেবেছি বাবা সারা জীবন থাকবে, এইটাই। কোনোদিন মানে ভাবনা চিন্তা হয়নি যে একদিন হারিয়ে ফেলবো। তো যেদিনকে হারিয়ে ফেললাম, তারপরে the regret got started. Welcome to another episode of My Career, My Choice. আজকে আমাদের সঙ্গে আছে ত্রিপর্ণা। ত্রিপর্ণা কে, ত্রিপর্ণা কি করে, সেটা আমরা জানবো ত্রিপর্ণার থেকে। ওয়েলকাম ত্রিপর্ণা টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। প্রথমেই আমাকে একটু বলো, এই ত্রিপর্ণার মানেটা কি? হোয়াট ডাজ ইট মিন? ত্রিপর্ণা মানে কি? তো বেসিক্যালি ত্রিপর্ণা মানে হচ্ছে 3টে পাতা। 3টে পাতা অর্থাৎ বেলপাতা, যেটা দিয়ে আমরা শিব ঠাকুরের পুজো করি। আমার বাবার নামের মানে হচ্ছে, অ্যাকচুয়ালি নামটা ত্রিদীপ, মানে হচ্ছে শিব ঠাকুর। তো ওই সেন্সে বাবা রেখেছিল যে শিবের পুজোয় লাগে বেলপাতা, তো ত্রিপর্ণা। পারফেক্ট। সো ত্রিপর্ণা, তোমার কেরিয়ার জার্নি ছোটোবেলা থেকে যদি আমাদের দর্শকদের একটু জানাতে হয়, তো তুমি ছোটোবেলায় কি প্ল্যান ছিল তোমার, কি হবে সেটা একটু বলতে পারবে? ডেফিনেটলি। তো আমার পুরো স্কুলিংটা হয়েছে লোরেটোতে। এবার আমি যখন লোরেটোতে পড়তাম, আই ইউজ টু বি আ স্টুডেন্ট হু ওয়াজ ভেরি মাচ ফোকাসড অন গেটিং গুড গ্রেডস অনলি। মানে কেন কি ছোটোবেলা থেকে একটা বদ্ধমূলক ধারণা থাকে যে পড়াশোনা করলেই লাইফে অনেক কিছু করতে পারবো। প্রথমে বলা হতো যে ক্লাস 10 রেজাল্টটা ভালো করতে হবে, তারপরে ক্লাস 12 এলো, তারপরে কলেজ। তো আমি যখন একদম ছোট ছিলাম তখন ভাবতাম ফ্যাশন ডিজাইনার হব। তারপর যখন আরেকটু বড় হলাম, আমার মধ্যে খুব একটা ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। আর আমি জয়েন্ট এন্ট্রান্স দিই, আমি মেডিকেলে চান্সও পাই, আমি 1 বছর মেডিকেল পড়িও। বাট 1 বছর মেডিকেল পড়ার পরে আমি রিয়েলাইজ করি যে দিস ইজ নট ফর মি। তুমি মেডিকেলে চান্স পেয়ে ক্র্যাক করেছো মেডিকেল, মানে যেই বছরে আমরা এই পডকাস্টটা করছি 2024, সেখানে 12 লাখ মেডিকেল অ্যাসপিরেন্ট, মানে যারা নিট দিয়েছে, এবং একটা কন্ট্রোভার্সি চলছে। এবং আমাদের ইন্ডিয়াতে মেডিকেল সিট খুব লিমিটেড, মানে 80,000 90,000 মেডিকেল সিট আছে। সেই জায়গাতে তুমি মেডিকেল ক্র্যাক করেছো, তুমি মেডিকেল 1 বছর পড়েওছো, তারপর তুমি ছেড়ে দিলে। হ্যাঁ, আর এতে আমার বাবা মা পার্সোনালি খুব শকড হয়েছিল, তারা কষ্টও পেয়েছিল সত্যি বলতে গেলে, কারণ সবাই জেনে গেছে যে ওর মেয়ে ডাক্তার হচ্ছে। তো সেখান থেকে ফার্স্ট ইয়ারটা পড়ে ভালো রেজাল্ট ছিল, এরকম ছিল না যে রেজাল্ট ওয়াজ আ ম্যাটার, কেন কি ঢোকাটাই ব্যাপার ছিল। ঢুকে গেলে কিন্তু আর এরকম হয় না যে কেউ শেষ করে না। কিন্তু আমি একটা বছর কি ইনফ্যাক্ট 3-4 মাস পড়তেই রিয়েলাইজ করেছিলাম যে এটা আমার জন্য নয়, মানে সামথিং জাস্ট ডিড নট ফিল রাইট। এবার সেটা কি আমি জানি না। আর আমার কলেজটা ছিল, নিট থেকে আমি চান্স পেয়েছিলাম, তো আমার কলেজ ছিল ভুবনেশ্বরে। তো ওয়ান ফাইন ডে আমি জাস্ট ব্যাগ ফ্যাগ নিয়ে হস্টেল থেকে কলকাতা ফিরে আসি, বাড়িতে না জানিয়ে। তো আমার এখনও মনে আছে, হাওড়া স্টেশন থেকে আমি কষ্ট করে অনেকগুলো ব্যাগ টেনে টেনে বাড়ি এসেছি। তো বাবা দেখে ভেবেছে যে ছুটিতে এসছে, কেন কি আমি কিচ্ছু বলিনি। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, যখন ওরা প্রশ্ন করে যে কী ব্যাপার, কবে ফিরবি, কলেজে তো যেতে হবে, তখন আমি ওদেরকে বলি আমার ভালো লাগছে না, আমি এটা পড়তে চাই না। তো আই স্টিল রিমেম্বার মাই ফাদার ডিড নট টক টু মি ফর সাম গুড 5-6 মান্থস তখন। কিন্তু হ্যাঁ, এই বাবাই আবার আমাকে বললো যে তোর তো যেই র্যাঙ্কটা আছে
তাহলে চল তোকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দিই, কিছু তো একটা করতে হবে, তোর তো ইয়ার লস হয়ে যাবে। তো এইটা ভাবতে ভাবতে আমার মনে আছে বাবা আমাকে নিয়ে ওদের কাউন্সিলিং সেন্টারে গেল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের তখন 3rd রাউন্ড চলছে, মানে একদম শেষের দিকে, সব ভালো ভালো কলেজেস মোস্টলি ফিল্ড আপ। আর আমার যাদবপুর ইউনিভার্সিটিতে বি ফার্মাতে র্যাঙ্ক হয়েছিল, ইঞ্জিনিয়ারিং যদি আমি নিতাম। তো তখন ওটাও ফিল হয়ে গেছে, তো ভালো কলেজ কপালে আমার হচ্ছে না, এরকম একটা সিচুয়েশানে আমি দেখলাম যে আমার টেকনো থেকে কল এলো। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু টেকনো যে ওরা আমাকে ওইরকম একটা টাইমে, মানে এন্ড মোমেন্টে, ওয়েন অলরেডি ওদের সেশন শুরু হয়ে গেছে, ওরা আমাকে এনরোল করলো। মেডিকেল তুমি কত মাস পড়েছিলে? আমি ক্লোজ টু আ ইয়ার, মানে জাস্ট 1 বছর হলেই আর একটা পুরো একটা ইয়ার কমপ্লিট হয়ে যেত। আমি ইনফ্যাক্ট ওখানে এক্সামগুলোও দিই, কেন সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়, আমি সেগুলোও সব দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমি টেকনোতে ভর্তি হলাম। আর আমার মার্কস দেখে মানে ওরাও কোয়েশ্চেন করছিল যে এইরকম একটা কেরিয়ার চয়েস কেন, মানে ওখানে ভর্তি হতে গেছি, ওরা উল্টে আমাকে বোঝাচ্ছে যে এটা ঠিক হচ্ছে না। বাট আমি ভাবলাম যে না, এটা আমি তখন মানে সত্যি নিজেই জানতাম না যে কোনটা ঠিক কোনটা ভুল, জাস্ট জানতাম যেটা করছিলাম সেটা ঠিক না। তো আমি ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পড়লাম। আমি 2nd ইয়ারে পড়তে পড়তেই আমি রিয়েলাইজ করলাম যে মানে লাইফ জাস্ট কান্ট বি দিস, মানে সারাক্ষণ আমি, আর ওখানেও কলেজে সবাই বলছে যে হ্যাঁ তুই এত ভালো রেজাল্ট করছিস, তাহলে তো এমটেক করা উচিত, গেট দেওয়া উচিত, বাইরে যাওয়া উচিত, মানে বিভিন্ন ক্যারিয়ার প্রসপেক্টস। আর এছাড়াও আমি যখন মেডিকেল দিয়েছিলাম না, আই গট আ চান্স টু স্টাডি ইন কুইন্স কলেজ লন্ডন। ওকে, ঠিক আছে, টপ কলেজ। ইয়েস, দ্যাট আই ডিড নট পারসিউ বিকজ আমি বুঝেছিলাম আমার বাবা ব্যাংক্রাফট হয়ে যাবে। আই ক্যালকুলেটেড কত খরচা হবে, দ্যাট ওয়াজ সামওয়্যার আই রিয়েলি ওয়ান্টেড টু গো। তো মেবি হতে পারে সেই আক্ষেপটা ছিল বলেই আই কুড নট পারসিউ ইট এনিওয়্যার এলস। দিস ইজ আ রিজন যেটা আমি আজকে এত বছর বাদে বসে ভাবি। তো আমি না তখন খুব নিজেকে কোয়েশ্চেন করতাম। তো আমি বুঝি ক্যারিয়ার চয়েস কতটা ইম্পর্টেন্ট, কারণ আই ইউজ টু ফিল রিয়েলি হেল্পলেস। আর হয়তো আজকে সেটার টার্ম ডিপ্রেশন, তখন জানতাম না কি, বিকজ আই ওয়াজ ভেরি ইয়াং অ্যাট দ্যাট পয়েন্ট। আর আমার প্যারেন্টস, লাইক আমার বাবা এয়ার ইন্ডিয়াতে কাজ করতো, মাই মাদার হ্যাজ বিন আ টিচার অ্যান্ড দেন শি বিকেম আ হাউস ওয়াইফ। সো সবটাই ভীষণ কনভেনশনাল মেন্টালিটি, যে পড়তে হবে তবেই ভালো হবে, এর বাইরে গিয়ে কিছু করা যাবে না। এই করতে করতে যখন আমি ইঞ্জিনিয়ারিং 2nd ইয়ারে পড়ি, আমি এরকম খুব খেতে ঘুরতে ভালোবাসি। এবার আমার বাবা এয়ার ইন্ডিয়ায় থাকার জন্য আমরা অনেক এয়ার টিকিটস পেতাম, তো এখনও আমরা মানে ঘুরি। তো আর ওই তখন আমি মা বাবা এদিক সেদিক ঘুরতাম, আর ওই তখন সেই নিকনের ছোট্ট ক্যামেরাগুলো, ওগুলো সঙ্গে সঙ্গেই তোমার ফটোস বেরিয়ে আসতো। দ্যাট ওয়াজ আ থিং, মানে ওটা দেখে মনে হতো যে উফ, এই মোমেন্টটা ক্যাপচার হলো, এটা আর কোনোদিনও ফিরে আসবে না। তো এই থেকে বুঝলাম যে মেমোরিজ ক্যাপচার করা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আই স্টার্টেড গোয়িং টু স্ট্রিট সাইড ইটারিজ, একদম ছোটো মোটো জায়গা, মানে স্টার্টিং ফ্রম চপসিঙ্গারা টু এগ রোল টু এনিথিং, বিকজ বাঙালিরা খেতে ভালোবাসে। আর কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ মানে বুঝতে পারছো প্রচুর ফাঁকা টাইম, তুমি বেরিয়ে যাও। আর সেক্টর 5-এ আমার কলেজ ছিল, ওখানে প্রচুর খাওয়ার দোকান, মানে করিমস থেকে শুরু করে তুমি স্ট্রিটে যা খেতে চাও সব পাবে। আর তখন রাজারহাট সাইডটাও ডেভেলপ করছে। এটা কোন সালে তুমি বলছো? এটা আমি 2016-17, তখন আমি কলেজে। 2016-17 ইউ আর ইন দ্য 2nd ইয়ার অফ টেকনো ইন্ডিয়া। তো এইবার ত্রিপর্ণার আসল পরিচয়, ত্রিপর্ণা যেই নামে সবাই ত্রিপর্ণাকে চেনে, সেটা হচ্ছে দি ফুডি লেডি, রাইট? এবং শি ইজ অলসো আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এবং 3 লাখ ফলোয়ারের কাছাকাছি তোমার কাছে আছে, প্রায় 2,99,000 ফলোয়ার। এই জার্নিটা কিভাবে শুরু হলো, যেটা তুমি বলছিলে যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে এক্সপ্লোর করতে শুরু করলে বিভিন্ন ফুড আউটলেটসগুলোকে সারাউন্ডেড টু ইয়োর কলেজ, সেখান থেকে তোমার একটা ইন্টারেস্ট জাগলো। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় যাওয়া, এটা কি ফ্রম প্যাশন না জাস্ট একটা ট্রেন্ড ফলো করলে? তো 2017-র কথা যখন আমি বলছি, তখন ইনস্টাগ্রাম সবে সবে শুরু হয়েছে, তখনও এটা ট্রেন্ড হয়নি। আমি ধরো খাচ্ছি, যেখানে যাচ্ছি একটা ছোট্ট করে জোম্যাটোতে রিভিউ লিখে দিচ্ছি, তখন এই সুইগি কনসেপ্টটাও আসেনি, তখন জোম্যাটো ওয়াজ দি অনলি বস। তো এইরকম একটা সময় জোম্যাটো ফুডিজ মিট হতো। এরকম একদিন হঠাৎ করে আই গট আ কল সেইং যে এরকম উই হ্যাভ রিসেন্টলি নোটিস যে তুমি এত এত রিভিউজ দিয়েছো, সো ওয়াই ডোন্ট ইউ ওপেন আপ আ পেজ অন ইনস্টাগ্রাম, বিকজ এগুলো দিল্লিতে তখন কারেন্টলি ইট ওয়াজ ট্রেন্ডিং, ইন্ডিয়ার বাইরেও তখন এই ইনস্টাগ্রাম ব্লগিং এই টার্মসগুলো আসতে আসতে মানে কমন পিপল খুব ইউজ টু হচ্ছে, রাইট? তো
তো আমার প্রথমে পেজের কোনো মানে নাম নেই, তখন সেই পুরনো একটা আমার মনে আছে রেডমি ফোন, হ্যাঁ মানে ছবি তুলছি, সবই তুলছি, জাস্ট ছবি তুলছি, দিচ্ছি, খাচ্ছি, ঘুরছি, এই চলছে। করতে 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 হঠাৎ করে দেখলাম যে লোকে রিলেট করতে পারছে, কারণ সবাই আমার মতন ইয়াং স্টুডেন্ট, ক্রাউডটাই বেশিরভাগ তাই ছিল। তো করতে করতে 3 মাসে আমার 10,000 ফলোয়ার্স হয়ে গেল, আমার এখনো 3 মাসে 10,000 ফলোয়ার্স। আর ওটা যখন হলো, আমি কলেজে পড়ি। এই 3 মাসে কত তুমি পোস্ট করেছিলে? প্রচুর, বলতে গেলে এভরিডে দিনে 3-4টে করে পোস্ট, কিচ্ছু না মানে একটা ভুট্টারও পোস্ট, একটা এগ রোলেরও পোস্ট, লাইক চা পেয়েছো তাই পোস্ট করছো, মানে তোমার ডেইলি অ্যাক্টিভিটি রিলেটেড টু ফুড তুমি পোস্ট করে দিচ্ছো। অ্যাবসলিউটলি। এন্ড মানে এটা এরকমও করেছি যে থিংস দ্যাট আই ইট ইন আ ডে। আচ্ছা, মানে ব্রেকফাস্ট করছো তুমি, তার ছবি তুলে দিলে যে এটা আজকে ব্রেকফাস্ট, আমার পছন্দ না, মা আমাকে এটা করে দিয়েছে, সেটাও পোস্ট করে দিচ্ছো। একদম। আর তখন এরকম স্টোরিজ আসছে একদম। আর তখন তো ভিডিও কনসেপ্ট ছিল না, সব ছবি। তো ছবির সাথে না আমার এমনি ব্লগ, বেসিক্যালি ইনফ্লুয়েন্সিং এন্ড ব্লগিং আর টু ভেরি ডিফারেন্ট থিংস। আই স্টার্টেড উইথ আ ব্লগ, আমার লিখতে ভাল লাগতো। ওকে। তো আমি লিখতাম গল্প, এবার দেখতাম যে লোকে এসে কমেন্ট করছে, মানে এঙ্গেজিং হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে। এবার যখন 10,000 ক্রস করলো, তখন দেখছি আমাকে লোকে ডাকছে, প্লিজ কাম অ্যান্ড রিভিউ মাই রেস্টুরেন্ট। অ্যান্ড দেন আই এম লাইক ওকে, দ্যাটস দ্য থিং। তার আগে তো জানতাম না। এবার রেস্টুরেন্ট রিভিউতে গেছি, দেখছি আমাকে ডেকে এরকম 5-6টা ডিশ খাওয়াচ্ছে, খাইয়ে বলছে হোপ ইউ উড লিভ আস আ ফিডব্যাক অন ইয়োর পেজ অ্যান্ড অন জোম্যাটো। তো this started happening, and then after 1 or 2 events I realized ki there is a monetary aspect to it, because they are getting customers from me, so why not? So ওখান থেকে জার্নিটা শুরু, getting brand collaborations came right after I got 10-15K. তারপর থেকেই ভেরিয়াস ব্র্যান্ডস, মানে আই ডোন্ট রিমেম্বার দ্য ফার্স্ট ব্র্যান্ড আই হ্যাভ ওয়ার্কড উইথ অনেস্টলি, কিন্তু FMCG ফুড ব্র্যান্ডস, বিট ফরচুন বলো, ইমামি বলো, এইসব টপ ব্র্যান্ডের তোমার সঙ্গে কোল্যাব করলো, দে কেম টু কোল্যাব। তারপরে যেরকম শপিং মলসে, যেরকম ধরে নাও 1 লাখ ভিউয়ার্স মানে ফলোয়ার্স, তুমি কতদিনের মধ্যে ব্রেক থ্রু করলে? 1 লাখ ফলোয়ার্সের ব্রেক থ্রুটা করতে আই থিঙ্ক রাউন্ড অ্যাবাউট স্লাইটলি মোর দেন 1 ইয়ার। স্লাইটলি মোর দেন 1 ইয়ার, বিকজ তুমি মানে 10,000 ফলোয়ার্স ব্রেক থ্রু করেছিলে 3 মাসে, তুমি বললে, এবং তারপরে আরো 90,000 ফলোয়ার্স তুমি অ্যাড অন করলে মোর দেন 1 ইয়ার। তো আমি ধরে নিচ্ছি 1.5 বছরের মধ্যে তুমি করলে। তারপরে 2 লাখ, সেটা কত বছর টাইম লাগলো? 2 লাখে লেগেছে, ইনফ্যাক্ট আরও বেশি টাইম লেগেছে। কেন কি হয় না, যখন তোমার পেজে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফলোয়ার্স এসে যায়, একটা স্ট্যাগনেন্সি এসে যায়, রাইট? তো টু পুল দ্যাট থ্রু, মানে রাইট নাও এখন আমার সাস্টেন করতে হবে ফলোয়ার্সটাকে, রাইট? এক্স্যাক্টলি। এখন যেরকম আমি 299 আর 300 এর মধ্যে, আজকে ধরো দেখলাম উঠে 300 হয়ে গেল, কালকে দেখলাম আবার কেউ একটা আনফলো করে দিয়েছে 299। এটা কেন হচ্ছে, মানে হ্যাভ ইউ ডান এনি কাইন্ড অফ রিসার্চ যে কেন আমাকে আনফলো করছে? এটা কেন কি, ধরো আমার একটা রিল কারোর ফিডে গেল, ঠিক আছে, এক্সপ্লোরে এসছে, তার হয়তো পছন্দ হয়েছে, এরকম আমি ফলোয়ার্স দেখে আসে, সো অ্যান্ড সো স্টার্টেড ফলোয়িং ইউ ফ্রম ইউর রিল। হয়তো আমার একটা ট্রাভেল কন্টেন্ট দেখে কেউ এলো, বাট মেবি 2 days later on that person finds out কি এ তো ফুডও পোস্ট করে, আমি দেখবো না। ওকে, ঠিক আছে, তো কনজিউমারের ওন প্রেফারেন্স আছে, কারেক্ট। তো সেই প্রেফারেন্সের মধ্যে যখনই বাকেটের মধ্যে তুমি ফিট হচ্ছ, তখন তোমাকে সে ফলো করছে, আনফিট হচ্ছ তো তোমাকে আনফলো করে দিচ্ছে। এটা ভীষণ হয়। এইটা একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, যেটা যে কোনো ইনস্টাগ্রাম ফলোয়ার্স, মানে যারা ইনফ্লুয়েন্সার হতে চাইছে আর কি, তাদের জানা উচিত যে তোমার যে এরিয়াটা সেটা হচ্ছে ফুড অ্যান্ড ট্রাভেল, ঠিক আছে? তো কিছু ফলোয়ার্স তোমার আছে যারা ফুড কে ফলো করতে চাইছে, কিছু ফলোয়ার্স আছে যারা খালি ট্রাভেল ব্লগস দেখতে চায়। তো তোমাকে কিন্তু দুজনকেই সাস্টেইন করতে হবে, এটা বিশাল চ্যালেঞ্জিং জব। এবং ত্রিপর্ণা একটা এমএনসি কোম্পানিতে কাজ করে, আমি ওর সঙ্গে ডিসকাস করছিলাম এই পডকাস্টের আগে। ওর বডি ক্লক হচ্ছে আমেরিকান টাইমে চলে, মানে ও রাত্রির মানে সকাল 4টে পর্যন্ত ওর অফিস আওয়ার, ঠিক আছে, যেটা তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো। তারপরে তুমি শুতে যাও, তারপরে তুমি উঠে কোন টাইমে তুমি এই ব্লগ কিংবা এইগুলো তুমি করার টাইম কি করে পাও? টাইম ম্যানেজমেন্টটা তোমার কি করে আসে? তো আমি না দিনটাকে দুটো ভাগে দেখি, যেরকম একটা হচ্ছে আমার অফিস আওয়ার 6:30 to 3:30, কোনোদিনও 3:30 শেষ হয় না, গোজ বিয়ন্ড দ্যাট, ইন দ্য মর্নিং, আর্লি মর্নিং। ইয়েস। তো আমি চেষ্টা করি যে বিকেল 5টার পর আমি আর কিচ্ছু করবো না, মানে এক্সেপ্ট জাস্ট টেকিং রেস্ট, মেবি একটা সিরিজ দেখলাম, কারণ আমি খুব সিরিজ দেখতে ভালোবাসি। তো
তো সেটা কখনো কখনো ইউটিউবে লোকের ফুড সিরিজ হোক বা নেটফ্লিক্সে কোনো সিরিজ, বাট আমি কিছু একটা দেখবো। ওই 1 ঘন্টাটা আমার মি টাইম। এবার তার আগে আমি যখন ঘুম থেকে উঠি, আমি ইউজুয়ালি 11টায় উঠে যাই, তো উঠে আমি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং হচ্ছে, যেহেতু ফুড এত বাইরের খাওয়া দাওয়া হয়, আমি হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটস কিছু একটা এক্সারসাইজ করি। এবার সেটা ট্রেডমিলে দৌড়ানো হোক, জিমে যাই না কিন্তু, বাড়িতেই, বা ফ্রি হ্যান্ড হোক বা হোয়াট এভার কিছু একটা করলাম। তারপরে আমি আগের দিন রাত্রিরে লিখে রাখি হোয়াট আর দ্য কমিটমেন্টস আই হ্যাভ ফর দ্য নেক্সট ডে। যদি আমার কোথাও যাওয়ার থাকে তাহলে সেটা কখন যেতে হবে, ওটা আমাকে 5টার মধ্যে কমপ্লিট করতে হবে, গিয়ে কাজটা করে ফিরে আসাও। ইনফ্যাক্ট যদি আমার বাড়িতে কোনো শ্যুট থাকে তাহলে সেটা কখন করব, বা কোনো স্টুডিও শ্যুট থাকে সেটা কখন করব, ওই সব কিছুই আমি চেষ্টা করি ওই 12 to 5 মধ্যে কমপ্লিট করার। এবার কখনো কখনো এরকম হয় যে কিছু ব্র্যান্ডসের ডিমান্ড থাকে যে তোমাকে রাতে এই ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে। এবার সেখানে আমাকে অফিসের সাথে ওইটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে যে শি উইল কমপ্লিট হার ওয়ার্ক, বাট দ্যাট হ্যাপেন্স ভেরি লেস, মানে খুব কম। কেন কি আলটিমেটলি আই এম আ কর্পোরেট এমপ্লয়ি, আই হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য রুলস। হ্যাঁ, অ্যান্ড উইকেন্ডে ইটস মাই ফ্রি স্পেস আর কি। মানে কেউ যদি আমাকে বলে তুমি ভোর 5টায় চলে আসো, আই এম আপ ফর ইট, রাত্রি 9টায় আই এম অলসো আপ ফর ইট। ওই সময় আমার কোনো রেস্ট্রিকশনস নেই, বাট উইকেন্ডে আমি চেষ্টা করি ফ্যামিলির সাথে টাইম কাটানোর 1 হোল ডে। তো মানে দ্যাট ইজ হাউ আই ট্রাই টু ব্যালেন্স। আর এতে আমার নিজের মেন্টাল হেলথ বলো, আমার চাকরি বলো, আমার প্যাশন ফলো করা, কারণ আমার এই প্যাশনটা যদি কোনোদিনও বার্ডেনসাম ফিল হয় বা কাজ ফিল হয়, তাহলে কিন্তু দ্যাট ডে ইটসেলফ দি এন্টায়ার পারপাস ইজ ডিফিটেড। মানে আমার এত তাহলে কষ্ট করে এটা ছেড়ে এগুলো দৌড়ানো। তোমার জার্নিটা, ত্রিপর্ণা জার্নি, একটা মেডিকেল অ্যাডমিশন নেওয়ার পর ডক্টর হওয়ার অ্যাসপিরেশন, তুমি যে কোনো প্যারেন্টসকে যদি জিজ্ঞেস করো যে কি হতে চায় আপনার ছেলে কিংবা মেয়ে, প্রথম প্রেফারেন্সই হচ্ছে ডক্টর, সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, এটা সবসময় হয়। তো তুমি প্রথম প্রেফারেন্স ক্র্যাক করার পর ছেড়ে দিয়েছো, সেকেন্ড প্রেফারেন্স তুমি কমপ্লিট করেছো, বিটেক করেছো, তুমি কি মাস্টার্স করেছো, এমবিএ করেছো? এমবিএ করেছি। এমবিএ তুমি করেছো। এমবিএ তোমার স্পেশালাইজেশন কি? আমার ছিল মার্কেটিং উইথ ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্স। তারপরেও তুমি তোমার প্যাশনটাকে ফলো করছো, অ্যান্ড ইওর প্যাশন ইজ ইনফ্লুয়েন্সিং ফুড অ্যান্ড ট্রাভেল। তুমি ইন্টারন্যাশনাল ট্রাভেলও করেছো? হ্যাঁ, আমি করেছি। ইনফ্যাক্ট আমার কিছু প্ল্যানসও আছে এই ইয়ারে করার। তো আমি না একটা জিনিস আবার বিশ্বাস করি যে সিন্স আই এম এন ইন্ডিয়ান, আগে আমি ইন্ডিয়াটাকে পুরো শেষ করতে চাই। অ্যান্ড আই অ্যাম হার্ডলি লেফট উইথ 2 more স্টেটস, দুটো নর্থ ইস্টে। সো ওয়ান্স আই এম ডান, আমি পুরোপুরি বাইরেরও আমার প্ল্যান করা আছে কিভাবে আমি। ইউ আর লিভিং ইওর লাইফ। মানে এই প্রফেশনটা, এই যে অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার, এই প্রফেশনটা তোমার ভালো লাগছে এই কারণের জন্য যে এইখানে একটা তোমার ব্রিদিং স্পেস আছে, কাজটা তোমার মনোটোনাস না। whereas অফিস জব যেটা তুমি করছো সেটা মনোটোনাস, এবং সেটা তোমাকে করতে হচ্ছে ফর ইওর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ডেফিনেটলি কারেক্ট। কিন্তু এইটা হচ্ছে তোমার প্যাশন, যে তুমি ঘুরতে পছন্দ করো, তুমি খেতে পছন্দ করো, ইউ আর আ ফুডি লেডি, রাইট? কারেক্ট। তো এইটা তোমাকে একটা ইন্সপিরেশন দিচ্ছে তোমার লাইফে। তো মানে ইন্ডিয়ার সব কটা স্টেট কি তুমি কভার করে ফেলেছো? হ্যাঁ, সব। মানে আমি কয়েকটা সোলোও করেছি। আচ্ছা। কিছু মা বাবার সাথে, কিছু বন্ধুদের সাথে করতে করতে আই এম জাস্ট লেফট উইথ 2 নর্থ ইস্টে। এগুলো তো প্রচুর খরচা হয়। হাউ ইউ গেট দ্যাট মানি? মানে তুমি কি আর্ন করে সেটাকে ইনভেস্ট করছো, না তোমার কোলাব থেকে চলে আসছে, কিংবা তোমার ইনফ্লুয়েন্সিং যে সেকেন্ড ইনকামটাও এত হাই হয়ে গেছে যে সেটা তোমাকে হেল্প করছে? কিভাবে তুমি? আচ্ছা, তো এবার বলে রাখি, আমার দুটো ধরো সেপারেট ইনকাম স্ট্রিমের জন্য আমি দুটো সেপারেটভাবে জিনিসটাকে দেখি। মানে যেহেতু এটা আমার প্যাশন, আমি এই প্যাশনটাকে আমার ইন্টারেস্টের জন্য খরচা করি। মাই ইনফ্লুয়েন্সিং মানি ইজ নেভার রানিং মাই ফ্যামিলি, ঠিক আছে? তো এবার আমার পার্সোনাল কমিটমেন্টস ছাড়াও যেই টাকাটা বাঁচলো সেটাকেই আমি ধরো, মানে আমি বছরে 6টা ট্রিপ না করলে বাঁচতে পারবো না। রিইনভেস্ট করে দিচ্ছ তুমি। মানে এই যে তুমি ইনফ্লুয়েন্সিং করে যে আর্ন করছো সেটা তুমি জমাচ্ছ এবং সেটা দিয়ে তুমি রিইনভেস্ট করছো। কারেক্ট। হ্যাঁ, আর তোমার তো ফার্স্ট আর্নিং অলরেডি আছে, সেখান থেকে তোমার ডেইলি যে লাইভলিহুড সেটা চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা মোটামুটি ভালোই চলে যাচ্ছে। এবার আর মানে আমার কিছু, তো তুমি দর্শকদেরকে এটা বলতে চাইবে যে যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে হয়, কারণ আমি অনেক ইনফ্লুয়েন্সারের সঙ্গে ইন্টারভিউ নিয়েছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। এটা কি তোমার মত? একদম। কেন কি আগেকার মতো না ওই কনভেনশনাল জিনিসটা এখন আর নেই। এখন যখন আমাদের হাতে এত অপরচুনিটিস আছে, দেন ওয়াই নট এক্সপ্লোর ইট?
রাইট, বিকজ ইটস আ ভেরি ফ্রি প্ল্যাটফর্ম। আজকাল সবার হাতে ভালো ভালো ফোন, সবাই করতে পারে। হ্যাঁ সবাই, কিন্তু একটা স্টেবিলিটি নিয়ে করাটা বেটার, মানে একদম। লাইফে একটা ফার্স্ট প্রফেশন আছে, সেখান থেকে আর্নিং হচ্ছে, তারপরে প্যাশন ফলো করা, একদম ঠিক আছে? মানে চাকরি 9টা থেকে 6টা যারা কাজ করে তারা তো অত ঘুরতে যেতে পারে না, অত প্ল্যান করতে পারে না, অত খেতে যেতে পারে না। তো সেইটাকেই তুমি একটা সেকেন্ড প্যাশন হিসেবে কনসিডার করে ইউ হ্যাভ স্টার্টেড আর্নিং রেভিনিউ ওখান থেকেও। কারেক্ট। আর ওই টাকাটা তোমার মানে ফ্যামিলি চলছে না, না ওইটা দিয়ে আবার রিইনভেস্ট করে ও আরও ঘুরে বেড়াচ্ছে। এবং তার মানে পৃথিবীতে আসা মানুষ হিসেবে, ঠিক আছে, আমাদের যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে পুরো পৃথিবীটাকে ঘুরে দেখা, একদম পুরো পৃথিবীটাকে দেখা, এনজয় করা। এই যে আমাদের জীবন যেটা 70, 80, 90 ইয়ার্স পর্যন্ত বাঁচবে, যদি পৃথিবীটাই না দেখলাম তাহলে এই মানুষ হয়ে জন্মানোর তো কোনো অর্থ হবে না, কোনো অর্থ হয় ঠিক না। আছে? এনজয় করা, তো এইটাই তোমাকে মানে হেল্প করছে, একদম কিংবা মোটিভেট করছে আমি বলতে পারি, টু সাস্টেন দিস প্রফেশন। অ্যাবসলিউটলি। কেন কি একটা নতুন জায়গায় গেলে মানে নট জাস্ট দ্য প্লেস, ওদের লোক, কালচার, ফুড, মানে দের ইজ সো মাচ টু লার্ন। অ্যান্ড ইন্ডিয়া ইজ আ ডাইভার্স কান্ট্রি। মানে আমরা বিদেশে দৌড়চ্ছি আজকাল, থাইল্যান্ড যাচ্ছি, বালি যাচ্ছি, ভিয়েতনাম যাচ্ছি। আমি জাস্ট বলতে চাই যে আপনারা একবার কেরালা যান, একবার আন্দামান যান, রাজস্থান যান। ইয়েস, place, it's right? beautiful and it's Beautiful. also expensive. Expensive, right? মানে এটাও একটা ব্যাপার, লোকে ভাবছে যে থাইল্যান্ড করে আসি, ইটস আ চিপার অল্টারনেটিভ। থাইল্যান্ডও আজকের দিনে খুব একটা ইনএক্সপেন্সিভ নয়, না একদমই নয়, ওটা একটা অ্যাকচুয়ালি মিথ। হ্যাঁ, আর একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। আই এম নট সেইং যে না থাইল্যান্ড যাবেন না বা বালি যাবেন, নো, প্লিজ গো, সব জায়গায় দেখা উচিত, পুরো পৃথিবীটা ঘুরে দেখা উচিত। মানে মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করা হয়েছে, তো ইটস আমাদের নৈতিক কর্তব্য পুরো দেশ বিদেশ সব ঘুরে বেড়ানো উচিত, রাইট? তো তুমি কেমনভাবে এনজয় করছো এই লাইফটা? মানে ইউ আর এনজয়িং ইওর লাইফ? অ্যাবসলিউটলি। মানে ইউ আর ম্যারিড আর আনম্যারিড? সো আই ভেরি রিসেন্টলি গট এনগেজড, লিগালি ম্যারিড বলতে পারো। হ্যাঁ, তো আমার সোশ্যাল ম্যারেজ ইজ দিস ইয়ার ডিসেম্বর। তো এবার বিয়ের পর যদি বর বলে ঘুরতে যাওয়া যাবে না? না, ওরকমই বর বেঁচেছি যে ঘুরতে খুব ভালোবাসি। যদি বরকে যদি তুমি বলো যে চলো আমার ক্যামেরাম্যান হয়ে চলো, তো বর তো একটা নিজস্ব প্রফেশন আছে, তখন কি করবে বর? অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে ঘুরতে গেছি, লাইক আমাদের রেজিস্ট্রির পরেই, তো ক্যামেরাম্যান হিসেবে খুব ভালো কাজ করেছে, তো হ্যাঁ পাস করে গেছে, রাইট রাইট। অ্যান্ড মানে ও আমাকে দেখা দেখি নিজস্ব একটা মানে এটাকে পারজিউ করছে, ও ছবি টবি তুলছে, অ্যান্ড luckily by God's grace he has also gained some followers. He is doing it like he is not the so called influencer ওইভাবে, but he is enjoying it. তাহলে মানে তুমি ইনফ্লুয়েন্সার, তোমার উড বি হাজবেন্ড ইনফ্লুয়েন্সার, তোমার কিডসদেরও তোমরা ইনফ্লুয়েন্সার হিসেবেই করবে, এটা প্ল্যান আছে? মানে এন্টার ফ্যামিলি ইনফ্লুয়েন্স করবে দরকার, মানে হিউম্যান হিসেবে যদি তুমি ইনফ্লুয়েন্স করতে না পারো তাহলে তুমি আর কি করলে? আমাদের কাজই তো ইনফ্লুয়েন্স। কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আমি তোমাকে করতে চাই ত্রিপর্ণা, সেটা হচ্ছে এই যে যখন তুমি ইনফ্লুয়েন্স করছো, দিস ইনফ্লুয়েন্সিং কামস উইথ লট অফ রেসপন্সিবিলিটি। কারেক্ট। তুমি যে জিনিসগুলোকে দেখাচ্ছ, ধরো তুমি একটা ফুড রেস্টুরেন্টে গেছো, সেটাকে তুমি ইনফ্লুয়েন্স করছো এবং তুমি বলছো যে এই খাবারটা খুব ভালো, হয়তো তুমি রিয়েলাইজ করছো যে খাবারটা ঠিক নয়, এটা অনেক বেশি অয়েলি, ইটস নট হেলদি, সেই টাইমেও কি তুমি সেই ইনফ্লুয়েন্সটা করবে? ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি প্লেইং অন ইউর মাইন্ড? না তুমি জাস্ট অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার হিসেবে ইনফ্লুয়েন্স করবে? তো এটা কিভাবে তুমি জাজমেন্ট করো? এবার ধরো আজকে কয়েকটা লোক আমার একটা পোস্ট দেখে একটা ক্যাফেতে গেল, আমি বললাম একরকম, তারা গিয়ে দেখলো আর একরকম, রাইট? হতেই পারে, অবশ্যই আমাকে ব্যাশ করবে, এন্ড দ্যাটস ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল, ঠিক আছে? তোমার তো এথিক্স থাকবে একটা, তাহলে আমাকে কেন ফলো করবে? আমি তো তাহলে ফেক, রাইট? হ্যাঁ, এবার আমি কি করি, এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে রিয়েল টাইমে হয়েছে, গেছি, আই গট পেড টু রিভিউ দ্য প্লেস, রাইট, বাট আই ওয়েন্ট দেয়ার এন্ড আই স ফুড ইজ নট আপ টু দ্য মার্ক, রাইট? তো আমি তখন বলি যে দেখুন এই ফিডব্যাক আমি ওনারকে সামনেই বলি, তো যেহেতু এখানে আমাদের একটা পেমেন্ট টার্মসে কথা হয়েছে, আই থিঙ্ক টুডে ইজ নট দ্য বেস্ট ডে টু প্রমোট ইউর প্লেস, দিস ক্যান বি ওয়ান থিং, আমি অন্য একদিন এসে করব, বা আপনি অন্য কোনো আইটেম আমাকে দিন, আই ক্যান টক অ্যাবাউট দ্যাট, রাইট? সো ইন আ কিন্তু এমনও তো হতে পারে যে তোমার জন্য অত বেটার ফুড দিল, হ্যাঁ এরকমও হয় তো, ঠিক আছে, তারপরে কোয়ালিটিটা মেনটেন করছে না, জাস্ট বিকজ আমরা অনেক সময় দেখেছি এই যে মার্কেটিং তো মানে ফিলিপস ডাকলার ইজ বিন কনসিডার অ্যাজ এ মার্কেটিং গুরু, তো সেখান থেকে মার্কেটিং অনেক চেঞ্জেস এসেছে। আজকে 2024 যে মার্কেটিং কনসেপ্ট নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে স্টেক হোল্ডার বেনিফিট, মানে
আমাদের কনজিউমারের কথা ভাবনা চিন্তা করে আমাকে যে কোনো জিনিস করতে হবে। মানে মার্কেটিং এখন গুড, ব্যাড, আগলি এই তিনটে ফেজ নিয়ে নিয়েছে। There should be a good marketing, there can be a bad marketing, there can be an ugly marketing. তো অলওয়েজ একটা কোম্পানি কিংবা একটা ব্র্যান্ড, তুমি এখনই একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছো নিজেকে, তো সবসময় তোমাকে কনসলিডেট করতে হবে গুড মার্কেটিং, রাইট, নট ব্যাড অ্যান্ড আগলি। Bad and ugly marketing can give you a traction for a short duration. Correct. কিন্তু good marketing can give you a traction for lifelong. তো তোমার তো একটা ইনফ্লুয়েন্সার যখন তুমি হচ্ছ, তো ইট কামস উইথ আ রেসপন্সিবিলিটি, অ্যান্ড দ্যাট রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি ফর দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি। একদম। এটা কি তোমারও একমত? একদম, কারণ আমি জানি না, তুমি হয়তো জেনে থাকবে, ফুড ফার্মার বলে একজন আছে। আই রিয়েলি লাভ হিজ ওয়ার্ক, কারণ মানে হি ইজ ইভেন ব্রিঙ্গিং কোম্পানিজ সাচ অ্যাজ নেসলে অ্যান্ড অল টু কোয়েশ্চেন যে আপনারা ফুড লেভেলে কি লিখছেন। মানে দিস ইজ ইনফ্লুয়েন্সিং, দিস ইজ হোয়াট ইয়োর ফলোয়ার্স ওয়ান্ট ফ্রম ইউ, অনেস্ট রিভিউ। একদম, এই জন্য তোমার ট্রাস্ট ফ্যাক্টরটা আছে যে হ্যাঁ, when the food lady goes and give a review 5 star, 4 star, 3 star, 1 star, whatever may be, it is authenticated. And প্রত্যেকটা মানে এই কনভারসেশনটা শুনে যারা রেস্টুরেন্ট চালাচ্ছেন তারা দুঃখিত হবেন না, বিকজ ক্রিটিসিজম কিন্তু বেটারমেন্টের জন্য। ঠিক আছে, আপনাদেরকে শিখতে হবে যে বেটার কোয়ালিটি ফুড কী করে কনজিউমারকে দেওয়া যায়। ঠিক আছে, তো আর কি প্ল্যান আছে এটা নিয়ে? এনি আদার প্ল্যান ইন লাইফ? এনি আদার প্ল্যান বলতে অনেস্টলি যেরকম আমি তোমাকে বললাম, এটা সবসময় আমার প্যাশনের জায়গা হয়েই থাকবে। কিন্তু হ্যাঁ, উইথ টাইম যখন আমি ফলোয়ার্স যেভাবে গেন করেছি বা যেরকমভাবে নিজের কাজটাকে গুছিয়েছি, অ্যান্ড দ্য কাইন্ড অফ ব্র্যান্ড কোলাবোরেশনস আই হ্যাভ গট, আই ডু হ্যাভ আ প্ল্যান ইন মাইন্ড। যেরকম অনেকে আমাকে বলে যে তুই চাকরি ছেড়ে দে। ইনফ্যাক্ট আমার অফিসেরও অনেক সিনিয়র পজিশনের লোকজন আমাকে বলেছে যে ওয়াই ডোন্ট ইউ কনসিডার দিস ইজ গুড ইনাফ। তো আমার কাছে না, মানে গুড ইনাফের ডেফিনিশনটা আলাদা। আজকে আমার ধরো আমি রোজ ঘুরছি, রোজ খাচ্ছি, ওটাই আমার লাইফ, আমার কোনো ফুল টাইম জব নেই, অ্যান্ড দিস ইজ পেইং মি গুড অনলি, মানে আমার দিন চলে যাচ্ছে, বহুত ভালো আছি। বাট ওইটাই যখন রোজ করতে থাকবো না, দ্যাট উইল বিকাম ওয়ার্ক, দ্যাট ইজ গোয়িং টু বি মোনোটোনাস। এখন তুমি এটা ওয়ার্ক করছো না, এখন তুমি প্যাশনকে ফলো করছো। ওয়ার্কটা হচ্ছে ওই এমএনসি, হ্যাঁ, ভোর 4টে পর্যন্ত, ওটা মোনোটোনাস, আর ওটা করতে হবে বিকজ দ্যাট ইজ গিভিং ইউ আ ফুয়েল, তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম তোমাকে দিচ্ছে। তো মানে আমার কোনো রাইটস নেই তোমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য, মানে যেই তোমাকে বলছে, আমি সবসময় আমার অডিয়েন্স কিংবা আমার স্টুডেন্টকে একটা কথাই সবসময় বলি যে তোমার কে মেন্টার হবে, ঠিক আছে, যে কেউ হতে পারে। মানে মহাভারত আমরা দেখেছি, শ্রীকৃষ্ণ ওয়াজ এ মেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ শকুনিও মেন্টার ছিল, ঠিক আছে। তোমাকে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে মেন্টার যে তোমাকে বলছে সে কি ঠিক বলছে না বেঠিক বলছে, এটা তোমার ইন্ট্রোস্পেক্ট করতে হবে, ঠিক আছে। তো যেই তোমাকে বলছে যে চাকরি ছেড়ে দে, আমার মনে হয় শ্রীকৃষ্ণ কম শকুনি বেশি তাদের মাথাতে, বিকজ দ্যাট ইজ নট অ্যাডভাইজেবল। তোমার চাকরিটা থাকা দরকার, বিকজ জব is going to give you financial freedom. Absolutely. And will not create any compulsion for your second passion to follow. মানে এই যে প্যাশনটা তুমি ফলো করছো, নাহলে না তুমি যে এই একটু আগে আমরা কনভারসেশন করছিলাম যে গুড কোয়ালিটি রিভিউ, তখন কি হবে যখন তোমার ক্রাইসিস সিচুয়েশন চলে আসবে, তখন তুমি পয়সার জন্য যে কোনো রিভিউ দিয়ে দেবে, বিকজ তখন দি ম্যাটার উইল বি সাস্টেনেবিলিটি, কি করে তুমি সাস্টেইন করবে। তো ইট ইজ নট অ্যাডভাইজেবল। চাকরি ছেড়ো না, যত বড় ইনফ্লুয়েন্সার তুমি হও, মানে আমি আশা করব তুমি 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন তুমি মানুষকে ইনফ্লুয়েন্স করবে, বাট মনের মধ্যে যে অনেস্টিটা আছে, এটা এথিক্স আছে, সেটাকে কিন্তু কোনোদিন ছেড়ো না, এটা তোমাকে হেল্প করবে একদম। সো ত্রিপর্ণা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের কনভারসেশনে। এবার আমার কাছে তোমার একটাই প্রশ্ন, বলো, এখন তোমার বাবা তোমাকে কি বলে? ওকে, তুমি একটা খুব মানে একটা ইমোশনাল প্রশ্ন আমার জন্য করে ফেলেছো, বিকজ আই রিসেন্টলি লস্ট মাই ফাদার। বাট হ্যাঁ, ওয়েন হি ওয়াজ দেয়ার, আমি বাবাকে নিজের টাকায় একটা ভালো ভ্যাকেশন করিয়ে আনতে পেরেছি, আমি বাবাকে আইটিসিতে রাখতে পেরেছি, আমি বাবাকে মানে বাবা নিজের চোখে দেখে গেছে যে বাড়িতে 5 স্টার থেকে খাবার আসছে উইথ আ নোট যে ফর দ্য বেস্ট ব্লগার অ্যান্ড আ থ্যাংক ইউ নোট। মানে ওই দিনগুলো দেখে না বাবা আমাকে জাস্ট বলতো যে
বুঝতে পারতাম না, আগে তোকে বলতাম কি করিস এদিক সেদিক ঘুরে বেড়াস, মানে ওই যে কথাগুলো শুনেছি আর আমি যে বাবাকে ঘুরিয়ে আনতে পেরেছি নিজের থেকে, ওটাই স্যাটিসফ্যাকশন। তো আমার জীবনেও দুঃখ আছে। আমি বিইং অ্যান ওভারসিজ কনসালটেন্ট, আমি বাবাকে কিন্তু বিদেশ নিয়ে যেতে পারিনি, মানে আমি এতই ব্যস্ত থাকতাম। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট রিগ্রেট। আই অলসো লস্ট মাই ফাদার ইন 2022 এবং তারপর আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। এই মাই ক্যারিয়ার মাই চয়েস বইটা হ্যাজ বিন ডেডিকেটেড টু মাই ফাদার। এবং এই বছরে আমি আমার মাকে, আমার শ্বশুর শাশুড়ি, আমার পুরো ফ্যামিলিকে আমি বিদেশে নিয়ে গেছি। থাইল্যান্ডেই ট্রিপ করিয়েছি, সময় বার করিয়ে ঘুরতে নিয়ে গেছি। কিন্তু 21 বছর এই ওভারসিজ এডুকেশন ইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও আমি আমার বাবাকে বিদেশে নিয়ে যেতে পারিনি। এটা আমার জীবনের একটা বিগেস্ট রিগ্রেট থাকবে। এই রিগ্রেটের কোনো সাবস্টিটিউট হবে না। আমি প্রচণ্ড ব্যস্ত থাকতাম লাইফে, মানে প্রচণ্ড ব্যস্ত, মানে আনটিল মাই ফাদার, মানে যতদিন বেঁচে ছিলেন আমার জীবনে এত ব্যস্ততা ছিল যে মানে আমি বই প্রকাশ করতে পারবো না আর কি। কিন্তু যেই মুহূর্তে আমি আমার বাবাকে হারালাম, আই রিয়েলাইজ দ্যাট দি লাইফ হ্যাজ পজড, জীবনটা আটকে গেছে। অ্যান্ড ওই যে আমরা দৌড়াতাম না, মানে ফর মানি, ফর ফেম, ফর অ্যাসেট, ওর কোনো মতলব নেই, ঠিক আছে? দি বিগেস্ট অ্যাসেট হচ্ছে নিঃশ্বাস। যেদিনকে থাকবে না সেদিনকে তার কোনো মানে দের ইজ নো সাবস্টিটিউট, ঠিক আছে? তো আমিও বাবাকে হারিয়েছি। আই ক্যান ফিল দি পেন, মানে তোমার পেনটা আমি রিয়েলি ফিল করতে পারি। তো তুমি তো তোমার বাবাকে মানে একটা বিদেশ ট্রিপে নিয়ে গেছো, বিদেশেই নিয়ে গেছিলে নাকি? না, আমি বাবাকে আনফরচুনেটলি বিদেশে নিয়ে যেতে পারিনি। দেশে তো ঘুরিয়েছো? হ্যাঁ, সেটা আমিও ঘুরিয়েছি, দেশে আমিও নিয়ে গেছি বাবাকে। কিন্তু আমার যেহেতু আমি ওভারসিজ এডুকেশনের সঙ্গে যুক্ত আছি, তো আমার জীবনে একটা রিগ্রেট যে কেন আমি বিদেশে নিয়ে গেলাম না। একটা বিদেশ ট্রিপ তো করিয়ে দিতে পারতাম। যদিও আমার বাবা লন্ডন গেছে, বিকজ আমার নিজের দাদা ইজ ইন লন্ডনে সেটেল করেছে, দাদার কাছে থাকতো, মানে ওইটা ফ্যাক্টর নয় যে সে বিদেশে গেছে কি যায়নি, সে গেছে। কিন্তু আমি কোনোদিন সময় বার করে বলতে পারলাম না যে বাবা চলো ঘুরে আসি আমরা। এতটা মানে ভেবেছি বাবা সারা জীবন থাকবে, এইটাই কোনোদিন মানে ভাবনা চিন্তা হয়নি যে একদিন হারিয়ে ফেলবো। তো যেদিনকে হারিয়ে ফেললাম তারপরে দ্য রিগ্রেট গট স্টার্টেড, ঠিক আছে? তো সেই রিগ্রেট হচ্ছে ইজ সামথিং যার কোনো সাবস্টিটিউট হবে না। আর মানে জানো, আমার সাথে যখন এটা হলো, আমি তারপর থেকে ওই জন্য মাকে নিয়ে আমি এমনিও ঘুরতাম, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় ওই টাইমটা মাও যেতে পারতো না, তো আমি একা ঘুরতাম। তো তারপরে আমি মাকে নিয়ে প্রচন্ড ঘুরে মাকে মোটামুটি আমি মাকে মোটামুটি পুরো ইন্ডিয়া আমার সাথে ঘুরিয়ে ফেলেছি। ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস মাই বিগেস্ট কমফর্ট। এটাই হচ্ছে ব্লেসিং। এখন নাও ইওর ফাদার হ্যাজ বিকাম দি অ্যাঞ্জেল, তোমাকে সাপোর্ট করছে এবং তোমার আরো স্বপ্ন আরো বড় হতে তোমাকে সাহায্য করবে। থ্যাংক ইউ ত্রিপর্ণা ফর টেকিং আউট টাইম and be a part of My Career My Choice. আশা করি আমাদের এই কনভারসেশন অনেক ইউথকে ইনফ্লুয়েন্স করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।